বন্ধুরা, একটি জাহাজের কথা ভাবুন। হাজার হাজার টন হলেও সমুদ্রের জলে ডোবে না। একটি জাহাজ তখনই ডোবে যখন সেই জল তার ভেতরে প্রবেশ করে। এইভাবে ইতিহাস সাক্ষী যে পৃথিবীর কোনো দুর্গ তা যতই শক্তিশালী হোক না কেন, সম্মুখ আক্রমণে কখনো ভেদ করা যায়নি। যদি তা ভেদ করা হয়ে থাকে তবে তার কারণ হলো ভেতর থেকে কেউ দরজা খুলে দিয়েছিল। রাবণ, যার কাছে স্বর্ণলঙ্কা এবং মৃত্যুকে বেঁধে রাখার ক্ষমতা ছিল, তিনি ভগবান রামের কাছে পরাজিত হননি। তিনি পরাজিত হয়েছিলেন কারণ তার ভাই নিজেই বিভীষণ তার পরিবারের সমস্ত গোপন কথা শত্রুদের কাছে ফাঁস করে দিয়েছিল। মহাভারতে কৌরবদের কাছে ছিল পৃথিবীর বৃহত্তম সেনাবাহিনী, তবুও তাদের ধ্বংস কোনো বাহ্যিক শত্রুর কারণে ঘটেনি। তাদের ধ্বংস করেছিল তাদেরই মামা শকুনি, যে তাদের সঙ্গেই বাস করত কিন্তু তাদের অন্তরাত্মাকে ক্ষয় করে দিচ্ছিল। আর আজ কলিযুগে এই একই গল্পের পুনরাবৃত্তি ঘটেছে প্রতিটি ঘরে। আমরা সমগ্র পৃথিবীর বিরুদ্ধেই লড়াই করি। আমরা বাহ্যিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়ি। আমরা অর্থ উপার্জনের জন্য দিনরাত পরিশ্রম করি, কিন্তু শেষ পর্যন্ত আমাদের পরাজিত করে কে? এই ব্যক্তি যার সাথে আমরা একই থালায় খাই, সেই ব্যক্তি যাকে আমরা অন্তরের রক্তের সম্পর্কীয় বলে ডাকি, আচার্য চাণক্য, যিনি একজন সাধারণ গোপালককে অবিভক্ত করে ভারতের সম্রাট বানিয়েছিলেন। তিনি বলতেন, শত্রু যদি সামনের তরবারি নিয়ে দাঁড়ায় তার সাথে যুদ্ধ করা সহজ, কিন্তু শত্রু যদি আত্মীয়ের ছদ্মবেশে আপনার বাড়ির ভেতরে আপনার সোফায় বসে থাকে তাহলে স্বয়ং ঈশ্বরের পক্ষেও তার হাত থেকে বাঁচানো কঠিন হয়ে পড়ে। আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনি উন্নতি করেছেন কিন্তু কেউ একজন আপনার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে? সে সুখ দেখে, খুশি হয় না। এমন কেউ আছে যে আপনার সামনে হাসে কিন্তু আড়ালে আপনার শিকার খোঁজে। হতে পারে সে আপনার নিজের ভাই, হতে পারে সে আপনার চাচা বা মামা, অথচ হতে পারে আপনার ছেলেবেলার সেরা বন্ধু। আজকের এই ভিডিওতে আমরা সেই সব খামখেয়ালি সাপের মুখোশ উন্মোচন করতে যাচ্ছি। আজ আমরা আচার্য চাণক্যের নীতিশাস্ত্র থেকে 5টি বিপজ্জনক লক্ষণ বা উপসর্গ সম্পর্কে জানাবো, যা ইঙ্গিত দেয় যে আপনার আত্মীয় আসলে আত্মীয় নয়, বরং একজন লুকোনো শত্রু। এই ভিডিওটি শুধু তথ্য নয়, এটি একটি সতর্ক বার্তা। আপনি যদি আপনার এই লক্ষ্যগুলো উপেক্ষা করেন তবে কাল অনেক দেরি হয়ে যাবে। তাই আসুন শনাক্তকরণ শুরু করি। প্রথম লক্ষণ হলো অতিরিক্ত মধুরতা এবং গুপ্তচর বৃত্তি। চাণক্য বলেছেন যে যদি কোনো শত্রু অমৃতের মতন মিষ্টি কথা বলে তবে বুঝতে হবে যে তার হৃদয় হলাহল বিষে পূর্ণ। ভেবে দেখুন, একজন শিকারী যখন কোনো পশু শিকার করতে চায় তখন কি সে লাঠি নিয়ে দৌড়ে বেড়ায়? না, সে চুপচাপ বসে থাকে, ঘাপ মেরে থাকে, সে পশুটাকে প্রলুব্ধ করে। এইভাবেই আত্মীয়রা আপনাকে হিংসা করে। তারা কখনো সরাসরি আপনার মুখোমুখি হয় না, তারা খুব মিষ্টি ব্যবহার করে। তারা হঠাৎ বাড়িতে চলে আসে, তারা আপনাদের বাচ্চার মাথায় হাত বুলিয়ে দেয়, ভাই কি ভাগ্য, তোমার বাড়িটা রাজপ্রাসাদের মতন, তোমার বাচ্চাটা হীরার মতন। আপনি ভাবেন, বাহ, এই লোকটা আমাকে এত সম্মান করে, আমার উন্নতিতে সে খুবই খুশি। কিন্তু সাবধান, এখানেই আপনাকে ঠকানো হচ্ছে। আপনার প্রশংসা করার ঠিক পরেই তাদের পরবর্তী প্রশ্নটি কি সেদিকে মনোযোগ দিন। যেইমাত্র তারা আপনাকে প্রশংসায় মগ্ন করে তারা চুপি সারে জিজ্ঞাসা করে, ভাই এখন আপনার বেতন কত? অথবা আচ্ছা বাবা, তুমি ওই জমিটা কত দিয়ে কিনেছিলে? অথবা আরে ভাই, আজকাল আপনার ভাইয়ের মধ্যে সবকিছু ঠিকঠাক আছে তো? এই প্রশ্নটি সাধারণ নয়, এটা গুপ্তচর বৃত্তি। তারা আপনাদের মঙ্গলের জন্য প্রশংসা করছে না, তারা আপনাকে আবেগপ্রবণ করে তোলার জন্য প্রশংসা করছে। এটা মানুষের এক দুর্বলতা নয়। প্রশংসা শুনলে তারা গলে যায় এবং তাদের মনের সমস্ত গোপন কথা বলে ফেলে। আপনি উত্তেজনার সাথে তাদের বলেন, হ্যাঁ আঙ্কেল, আমি এইমাত্র 25 লক্ষ টাকা লোন নিয়েছি আর ব্যবসায় কিছুটা ঝুঁকিও আছে। ঠিক এটাই তিনি শুনতে চেয়েছিলেন। যেই মুহূর্তে তিনি জানতে পারেন যে আপনি ঋণী বা আপনার পরিবারের কোনো সমস্যা আছে, তিনি তা পুরো শহরে পরিবারের সবার কাছে ছড়িয়ে দেবে। তিনি আপনাকে অপমান করার জন্য আপনার দুর্বলতাকে ব্যবহার করবে। চাণক্য বলেছেন, তোমার পরিকল্পনা, তোমার সম্পদ বা তোমার পরিবারের ত্রুটি সম্পর্কে কাউকে কিছু বলো না। তারা যতই ঘনিষ্ঠ হোক না কেন, প্রকৃত আত্মীয় তিনি যিনি তোমার মুখের ওপর কঠোরভাবে কথা বলেন, যে তোমার ভুল ধরিয়ে দেন, যে তোমার তোষমত করে এবং সে তোমার বন্ধু নন, সে তোমার মৃত্যু। এই ধরনের মিষ্টি স্বভাবের মানুষদের সামনে সর্বদা চুপ থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এবার আসা যাক
দ্বিতীয় এবং সবচেয়ে বিপজ্জনক লক্ষণের দিকে। এটি এমন একটি অস্ত্র যা মানুষের শরীরকে নয় বরং তার আত্মসম্মানকে আঘাত করে। দ্বিতীয় লক্ষণটি হলো ঠাট্টার ছলে করা অপমান। চাণক্য বলেছেন, আপনার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো, কারণ মৃত্যু কেবল এক মুহূর্তের জন্যই কষ্ট দেয়, কিন্তু আপনার প্রতিদিনের প্রতিটি মুহূর্ত মেরে ফেলে। আপনি আপনার জীবনে নিশ্চয়ই এমন আত্মীয় দেখেছেন, ধরুন আপনি কোনো বিয়ের অনুষ্ঠানে বা পারিবারিক অনুষ্ঠানে আছেন, সেখানে 10 জন দাঁড়িয়ে কথা বলছে, পরিবেশটা বেশ মনোরম। আপনার সেই বিরক্ত আত্মীয়টি আসবে, সে আপনার দিকে আঙ্গুল তুলে সবার সামনে জোরে বলবে, আরে রাহুল ভাই, শুনলাম তুমি নাকি গত 3 বছর ধরে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ, কিন্তু হয়েই উঠছে না, এখনো কি বাবার টাকায় খাচ্ছ? কিংবা সে বলবে, বৌদি আপনি তো একেবারে দুর্বল হয়ে গেছেন, দাদা কি আপনাকে খেতে দেয় না? এই কথা বলার সাথে সাথেই সেখানে দাঁড়িয়ে থাকা 4 জন হে হে করে হেসে উঠবে। আপনার মুখ লাল হয়ে যাবে, আপনি লজ্জায় পড়ে যাবেন। আর যদি আপনি রেগে গিয়ে তাকে জিজ্ঞাসা করেন এটা বলার দরকার কি ছিল, সে সাথে সাথে তার কথা পাল্টে ফেলবে, শাক দিয়ে মাছ ডাকবে। সে বলবে, আরে আপনি তো রাগ করছেন, এটা তো শুধু মজা করলাম, তোমার কোনো রসবোধ নেই। আজকাল বাচ্চারা রসিকতাও সহ্য করতে পারে না। আমার কথাগুলো মন দিয়ে শোনো, এটা কোনো রসিকতা নয়, এটা একটা মানসিক লড়াই। মনোবিজ্ঞান বলে যে যার ভেতরটা শূন্য সে অন্যদের ছোট করে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চায়। সবার সামনে তোমাকে অপমান করে তারা প্রমাণ করতে চায় যে তারা তোমার চেয়ে শ্রেষ্ঠ। তারা সমাজকে দেখতে চায় যে তুমি একজন ব্যর্থ মানুষ। যদি কোনো আত্মীয় আপনার দুর্বলতা, শূন্যতা, বেকারত্ব এবং দরিদ্রতা নিয়ে ক্রমাগত উপহাস করে, তবে বুঝবেন যে সে আপনার শুভাকাঙ্ক্ষী নয়, সে আপনার শত্রু। এমন লোককে চুপ করানোর জন্য চাণক্যের কাছে একটি মোক্ষম অস্ত্র রয়েছে, গাম্ভীর্য। পরের বার যখন সে ওই রকম রসিকতা করবে, হাসবেন না, তার চোখের দিকে তাকিয়ে শান্তভাবে জিজ্ঞাসা করুন, হাসার কি আছে? আমি বুঝতে পারছি না। যেই মুহূর্তে আপনি গম্ভীর হবেন, আপনার হাসি বন্ধ হয়ে যাবে, সে ঘাবড়ে যাবে। কিন্তু মনে রাখবেন, এই ধরনের লোকেদের নিজের দোরগোড়ায় রাখবেন, কখনো হাতছাড়া হতে দিও না। তৃতীয় লক্ষণটি হলো তোমার ব্যর্থতায় লুকানো আনন্দ। চাণক্য বলেছেন যে ব্যক্তি তোমার দুঃখে দুঃখী হওয়ার ভান করে কিন্তু তার চোখে এক অদ্ভুত ঝিলিক থাকে, সেই তোমার সবচেয়ে বড় শত্রু। তুমি কি কাকড়ার মানসিকতা দেখেছো? তুমি একটা বালতিতে 10টা কাকড়া রাখলে, তখন এটা ঢাকার দরকার নেই। কেন? কারণ যখনই একটা কাকড়া ওপরে ওঠার চেষ্টা করবে, বাকি 9টা কাকড়া তার পা ধরে নিচে নামিয়ে দেবে। তারা ভাবে আমরা যদি বাইরে যেতে না পারি তাহলে তোমাকেও যেতে দেব না। আমাদের 90% আত্মীয় স্বজন এই কাকড়াগুলোর মতন। তারা চায় না তুমি তাদের ছাড়িয়ে যাও। তারা চায় না তোমার বাড়ি তাদের বাড়ির চেয়েও বড় হোক বা তোমার বাড়ি তাদের বাড়ির চেয়েও দামি হোক। এটা খেয়াল করো, যেদিন তুমি তাদের কোনো ভালো খবর দেবে যে তোমার পদোন্নতি হয়েছে, তোমার নতুন ফ্ল্যাট কেনা হয়েছে, তখনই তাদের মুখ ফ্যাকাশে হয়ে যাবে। তারা এক ক্ষীণ নিষ্প্রাণ হাসি হেসে উঠবে, বাহ দারুণ তো। কিন্তু মনের গভীরে তারা ঈর্ষান্বিত ফোঁস করবে, সে কিভাবে আমাদের ছাড়িয়ে গেল। এই ভেবে তাদের রাতে আর ঘুম হবে না। কিন্তু যেদিন তোমার সাথে কোনো খারাপ কিছু ঘটে, তোমার ব্যবসা ভেস্তে যায়, চাকরি হারানো, বাড়িতে চুরি হওয়া, সেদিন তারাই সবার আগে ছুটে আসবে। তারা কুমিরের মতন কান্না করবে। তারা বলবে, হায় বাবা, কি ভয়ানক ব্যাপার, হে ঈশ্বর, এমনটা শত্রুদের সাথেও যেন না হয়। তোমার কথা ভেবে আমি সারা রাত ঘুমোতে পারিনি। কিন্তু সত্যিটা হলো তারা গোপনে আনন্দ পাবে, তারা স্বস্তি পাবে, ঈশ্বরকে ধন্যবাদ জানাবে। সে আবার নিচে নেমে এসেছে, এখন সে আবার ওপরে উঠতে পারবে না। এই লোকেরা তোমার চোখের জল মুছতে আসবে না, তারা আসে তুমি কতটা বিধ্বস্ত তা দেখতে, যাতে পরে তারা পরম আনন্দে অন্যদের কাছে ধ্বংসের গল্প বলতে পারে এবং লোকেদের কাছে কখনো তোমার ব্যর্থতার কথা বলে দেবে, আর তোমার সাফল্যের কথা তো নিচে পড়ে যাবে। এবার আমরা চতুর্থ চিহ্নে আসি। এটি এমন এক বিষ যা ধীরে ধীরে প্রয়োগ করা হয় এবং এর প্রভাব শুরু হতে হতে ব্যক্তিটি ইতিমধ্যেই ধ্বংস হয়ে যায়। চতুর্থ চিহ্নটি হলো এমন ব্যক্তি যে ভুল পরামর্শ দেয়। চাণক্য বলেছেন, দুষ্টু লোকের পরামর্শ সোনার পাত্রে রাখা বিষের মতো, বাইরে থেকে সুন্দর কিন্তু ভেতরে মারাত্মক। মহাভারতে দুর্যোধন কখনোই হারতেন না যদি তিনি তার মামা শকুনি মামার কাছে ভুল পরামর্শ না পেতেন। রামায়ণে কইকেয়ী কখনোই রামকে নির্বাসনে পাঠাতেন না যদি মন্ত্র তাকে ভুল মন্ত্রটি না শেখাতেন। এমন কিছু আত্মীয় স্বজন আছে যারা ঈর্ষে করে, আপনাকে ভুল পথে চালিত করে। তারা আপনার পথপ্রদর্শক হওয়ার ভান করে, কিন্তু বাস্তবে তারা আপনাকে গর্তে ঠেলে দেয়। ধরুন আপনি একটি নতুন ব্যবসা শুরু করলেন, একটি বড় ঝুঁকি নিতে চাইলেন। আপনি উত্তেজিত হয়ে তার কাছে পরামর্শ
পরামর্শ চাইলেন। আপনি বললেন, আমি আমার চাকরি ছেড়ে দিয়ে নিজের একটা স্টার্ট আপ শুরু করতে চাই। তারা আপনার কাঁধে হাত রাখবে, তাদের কপালে চিন্তার ছাপ ফুটে উঠবে এবং তারা বলবে, বাবা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ব্যবসা করে কি লাভ? আমি দুনিয়া দেখেছি, এতে অনেক ঝুঁকি আছে, তুমি দেউলিয়া হয়ে যাবে, তোমার শেষ পর্যন্ত রাস্তায় এসে পড়তে হবে। নিরাপদ ও ছোটখাটো কাজ করে আরামদায়ক জীবন কাটানো ভালো, নয়তো তারা আপনাকে এমন জায়গায় টাকা বিনিয়োগ করতে বলবে যেখানে তোমার লোকসান নিশ্চিত। এখন প্রশ্ন হলো, তারা এমনটা কেন করে? তারা কি সত্যিই আপনার কথা ভাবে? তারা ভয় পায় যে আপনি যদি ঝুঁকি নেন এবং সফল হন তবে আপনি তাদের চেয়ে অনেক বড় হয়ে যাবেন। আপনার বাড়িটা, আপনার গাড়ি অনেক বড় হবে, আপনার বাড়ি তাদের বাড়ির চেয়েও সুন্দর হবে, আর এটা তাদের অহংকারের জন্য অসহনীয় হবে। তাই তারা চায় আপনি যেন সবসময় ভয়ে থাকেন, তারা চায় আপনি নিরাপদে থাকেন, কিন্তু তাদের চেয়ে নিকৃষ্ট হয়ে থাকেন। মনে রাখবেন, কেবল তাদের কাছ থেকেই পরামর্শ নেবেন যারা এই পথে হেঁটেছে অথবা যারা সত্যিই আপনার মঙ্গল চায়। এই ভীতু ও ঈর্ষান্বিত আত্মীয়দের কথা শুনে নিজের স্বপ্নকে দাবিয়ে রাখবেন না। নিজের প্রজ্ঞা ব্যবহার করুন, কারণ আপনার বিজয় তাদের পরাজিত বোধ করায়। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হলো বিপদের সময় অদৃশ্য হয়ে যাওয়া। চাণক্য বলেছেন যে একজন প্রকৃত বন্ধু, একজন প্রকৃত স্ত্রী এবং একজন প্রকৃত আত্মীয় তিনি, যিনি বিপদের সময় আপনার পাশে থাকেন। সুখের পাশাপাশি আপনি হাজারো জিনিস খুঁজে পাবেন। তখনই আপনার পকেট ভর্তি থাকবে যখন আপনার বাড়িতে পার্টি হবে, যখন আপনি ভোজের আয়োজন করবেন। তখন এই আত্মীয়রাই সবার আগে এসে সোফায় বসবে, তারা সবচেয়ে দামি মদ পান করবে, সেরা খাবার খাবে, তারা গর্বের সাথে ঘোষণা করবে, আমরা এক পরিবার, তোমার দুঃখই আমার দুঃখ। কিন্তু যেদিন তুমি বিপদে পড়বে, যেদিন তোমার দুর্ঘটনা হবে, যেদিন তুমি অসুস্থ হয়ে যাবে, সেদিন তোমার টাকার খুব দরকার হবে, আর সেদিনই তাদের ফোন বন্ধ থাকবে। বাজারে তোমাকে দেখে তারা তাদের পথ বদলে ফেলবে। তুমি যদি তাদের বাড়িতে যাও, তারা চাকরকে দিয়ে বলে দেবে যে মালিক বাড়িতে নেই। তারা নানা অজুহাত দেখাবে, আমি নিজেও খুব চিন্তিত, বা আমার নিজেরই শরীর খারাপ, বা তুমি আমাকে আগে বলনি কেন। এটাই সেই চূড়ান্ত পরীক্ষা যেখানে 99% আত্মীয় স্বজনই ব্যর্থ হয়। যে ব্যক্তি আপনার দুঃসময়ে পাশে দাঁড়ায় না, আপনার সুখের সময়েই শুধু অংশ নেয়, আপনার সাফল্য উদযাপন করার তাদের কোনো অধিকার নেই। তাদের আপনি জীবন থেকে বদলে দিন, তারা যতই কাছের হোক না কেন। অবিলম্বে তাদের ব্লক করে দিন, কারণ তারা আত্মীয় নয়, তারা সুযোগ সন্ধানী। সুতরাং বন্ধুরা, এই 5টি লক্ষণ দেখে আপনারা বুঝতে পারবেন যে বিশ্বাসঘাতকতা আসলে কি। প্রথমত, অতিরিক্ত মিষ্টি ব্যবহার ও গুপ্তচর বৃত্তি। দ্বিতীয়ত, ঠাট্টা করে অপমান করা। তৃতীয়ত, আপনার ব্যর্থতায় আনন্দ করা। চতুর্থত, ইচ্ছাকৃতভাবে ভুল পরামর্শ দেওয়া। এবং পঞ্চমত, বিপদের সময় উধাও হয়ে যাওয়া। পরিশেষে আচার্য চাণক্য এই উক্তিটি সর্বদা মনে রাখতে বলেছেন, সাপকে দুধ খাওয়ালে তার বিষ কেবল বাড়ে, অমৃত হয় না। এই ধরনের বিষাক্ত আত্মীয় স্বজনদের কাছে লড়াই করবেন না, তাদের কাছে তর্ক করবেন না, তাদের বোঝানোর চেষ্টা করবেন না, শুধু দূরত্ব বজায় রাখুন। নিজের উন্নতি নিয়ে বড়াই করবেন না, নিজের দুর্বলতার কথা কাউকে বলবেন না, আর তোমার সুখ শুধু তাদের সাথেই ভাগ করে নাও যারা সত্যিই তোমার আপন। মনে রাখবেন, রক্তের সম্পর্ক অপরিহার্য নয়, হৃদয়ের সংযোগই আসল। কর্ণ আর দুর্যোধন রক্তের সম্পর্কে সম্পর্কিত ছিল না, কিন্তু তারা ভাইয়ের চেয়েও বেশি কিছু ছিল। আর বিভীষণ আর রাবণ ভাই ছিল, কিন্তু তারা শত্রু হয়ে গেল। এখন সিদ্ধান্ত তোমার হাতে। তুমি কি তোমার আস্তিনের ভেতরের সাপগুলোকে খাওয়াবে, নাকি তুমি তাদের চিনে নিজের জীবন ও পরিবারকে রক্ষা করবে? যদি এই ভিডিওটি আপনার চোখ ছুঁয়ে দিতে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট করুন যে আপনি সচেতন হয়েছেন, কারণ লেখা আপনার সংকল্পকে আরো দৃঢ় করে। আর ভবিষ্যতে এই ধরনের প্রতারকদের থেকে সুরক্ষিত থাকতে চাইলে হ্যাপিনেস উইথ অভিজিৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি টিপুন। আমরা চাই প্রত্যেক সাবস্ক্রাইবার জীবনে চাণক্যের মতন জ্ঞানী হয়ে উঠুক। আপনি যদি চাণক্য নীতির আরো গভীর রহস্য জানতে চান, তাহলে অবশ্যই আমাদের আরো অনেক ভিডিওগুলো রয়েছে, সেগুলো দেখতে পারেন। এতে আমরা জীবনযাপনের এমন সব গোপন উপহার বলেছি যা অন্য কেউ শেখাবে না। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।